একটু নির্জনে বসুন, কানে হেডফোনটা লাগিয়ে নিন। আজ আমি আপনাদের আমার জীবনের এমন এক অধ্যায় বলবো যা হয়তো আপনার কল্পনারও অতীত। ভাবছেন আমি কে? আমার নাম আনিকা। আমার বাড়ি পাবনা জেলায়, এক শান্ত মফস্বলে। জীবনের এই পর্যায়ে এসে যখন পেছনের দিকে তাকাই, তখন অনেক কিছুই অস্পষ্ট লাগে। আবার কিছু স্মৃতি এত জলজলে যে চাইলেও মুছে ফেলতে পারি না। কিছু গল্প তো এমনই হয়, যা সমাজের চোখে হয়তো অমার্জনীয় অপরাধ, কিন্তু মনের গভীরে তা এক লুকানো অধ্যায় হয়ে থাকে। এমন এক গল্প যা হয়তো অনেকেরই জীবনে ঘটে, কিন্তু সাহস করে কেউ বলতে পারে না। আজ আমি সেই সাহসটুকুই করছি। আমি জানি আপনারা যারা এতক্ষণ আমার কথা মন দিয়ে শুনছেন, তাদের মনেও হয়তো এমন কিছু প্রশ্ন আছে, কিছু কৌতূহল আছে, যা সমাজের ভয় বা লোকলজ্জার আড়ালে চাপা পড়ে আছে। এই গল্পটা শুনে হয়তো আপনারা কিছুটা হলেও নিজেদের মিল খুঁজে পাবেন, বা অন্তত বুঝতে পারবেন মানুষের মন কতটা জটিল হতে পারে। এই বয়সেও অনেকে বলে আমার চেহারায় নাকি একরকম মায়া আছে। যখন ঘরোয়া আড্ডায় বা কোনো অনুষ্ঠানের শাড়িতে আমি একটু অন্যরকমভাবে আঁচলটা টেনে নিই, তখন নাকি আরও বেশি মানায়। হয়তো আমার এই শ্যামলা বরণের ত্বকে আর চোখে এক ধরনের গভীরতা আছে, যা মানুষকে আকর্ষণ করে। সেদিন যখন আমি একটা কচি সবুজ রঙের শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়েছিলাম, ভেতরের ফুরফুরে বাতাস আঁচলটা উড়িয়ে দিচ্ছিল, অমিত পেছন থেকে এসে দাঁড়িয়েছিল। ওর দৃষ্টির ভাষাটা আমি বুঝতে পারছিলাম, যা আমার বুকের ভেতরটা কেমন যেন করে দিচ্ছিল। শাড়ির ভাঁজে আমার শরীরের প্রতিটি বাঁক আরও স্পষ্ট হয়ে উঠছিল, যা হয়তো ওর চোখ এড়ায়নি। আমার লম্বা কালো চুলগুলো তখন পিঠের উপর ছড়ানো ছিল। একটা অদ্ভুত উত্তেজনা আর ভয় মেশানো অনুভূতি আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। আমার স্বামী ইমতিয়াজ কর্মসূত্রে প্রায়ই বাইরে থাকত। সংসার ছেলে মেয়ে সামলাতে গিয়ে আমার নিজের বলতে কিছু থাকত না। একাকিত্ব নামক যে দৈত্যটা মনের মধ্যে বাসা বেঁধেছিল, তা ধীরে ধীরে আমাকে গ্রাস করছিল। ইমতিয়াজের সাথে আমার সম্পর্কটা তখন এক রুটিনে বাঁধা জীবন হয়ে দাঁড়িয়েছিল, যেখানে আবেগ বা ভালোবাসার চেয়ে দায়িত্ববোধের পাল্লাটাই বেশি ভারী ছিল। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে উষ্ণতা, যে ঘনিষ্ঠতা থাকার কথা, তা যেন বহু আগেই হারিয়ে গিয়েছিল। এই একাকিত্বই হয়তো আমাকে ঠেলে দিয়েছিল এক অনিশ্চিত, নিষিদ্ধ পথের দিকে। এই কথাগুলো যখন আপনাদের বলছি, আমার নিজেরই মনে হচ্ছে বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। কেমন যেন একটা অপরাধ বোধ, একটা গ্লানি আমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। তবে কেন বলছি কারণ হয়তো এই গল্পটা শুনে কেউ সচেতন হবে, কেউ বুঝবে মনের গভীরের এই আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারলে কি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। যদি এই ধরনের জীবনের লুকানো কথা শুনতে ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অমিত আমার দেবর, ইমতিয়াজের ছোট ভাই। তখন সে কলেজে পড়ে, বয়সের ফারাক প্রায় 10 বছরের। যখন তার সাথে আমার প্রথম দেখা হয়, তখন সে ছিল এক লাজুক কিশোর, যে সবসময় ভাবির কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলত। আমার বিয়ে যখন হয়, তখন সে সবেমাত্র স্কুলের গণ্ডি বেরোচ্ছে। ওকে আমি সবসময় নিজের ছোট ভাইয়ের মতোই দেখতাম, আদর করতাম। ও যখনই কোনো সমস্যায় পড়ত, আমার কাছে ছুটে আসত। কলেজের পরীক্ষার রেজাল্ট খারাপ হলে বা মায়ের বকুনি খেলে আমার আঁচলের নিচে মুখ লুকাত। আমিও ওর সব আবদার হাসি মুখে পূরণ করতাম। সময়ের সাথে সাথে সে বড় হলো, কলেজে উঠল। তার মধ্যে কিশোর বয়সের উচ্ছলতা আর ছেলেদের স্বাভাবিক চঞ্চলতা স্পষ্ট হয়ে উঠল। কিন্তু ওর চোখে আমার জন্য যে সম্মান আর নির্ভরতা ছিল, তা যেন একই রয়ে গেল। কিন্তু কখন যে এই সম্পর্কের রেশটা পাল্টে যেতে শুরু করলো, আমি নিজেও ধরতে পারিনি। আমাদের বাড়ির পারিবারিক অবস্থা মোটামুটি ভালো হলেও ইমতিয়াজের কাজ বাইরে থাকায় বাড়ির অনেক দায়িত্ব আমাকে একা সামলাতে হতো। ছেলে মেয়েদের পড়াশোনা, সংসারের বাজার হাট, ছোটখাটো মেরামতির কাজ সবই যেন আমার ঘাড়ে এসে পড়ত। আর এই সময়গুলোতে অমিতই ছিল আমার একমাত্র ভরসা। ও হাসি মুখে সবকিছু করে দিত, কোনোদিন না করত না। বাজার থেকে জিনিস এনে দেওয়া, বিদ্যুৎ বিল জমা দেওয়া বা ছেলেমেয়েদের স্কুল থেকে নিয়ে আসা, ও যেন আমার ডান হাত হয়ে গিয়েছিল। এই নির্ভরশীলতা ধীরে ধীরে এক অদ্ভুত ঘনিষ্ঠতার জন্ম দিচ্ছিল।
শুরুটা হয়েছিল খুব সাদামাটাভাবেই। ইমতিয়াজ বাইরে থাকায় রাতে আমার ঘুম আসত না। ঘরের কাজ সেরে যখন বিছানায় আসতাম তখন এক গভীর শূন্যতা আমাকে ঘিরে ধরত। একদিন রাত করে অমিত দেখল আমি বারান্দায় চুপচাপ বসে আছি। ও এসে জিজ্ঞেস করল, ভাবি কি হয়েছে, ঘুমাওনি? আমি বললাম, ঘুম আসছে না রে অমিত, তোর ভাই নেই, কেমন যেন একা একা লাগছে। ও চুপ করে আমার পাশে বসেছিল। সেই নীরবতাটা আমার মনে এক অদ্ভুত স্বস্তি এনে দিয়েছিল। সেদিন রাতে আমরা অনেক কথা বলেছিলাম, আমার ছোটবেলার গল্প, ওর কলেজের বন্ধুদের কথা। ওর স্পর্শ ছাড়াই এক গভীর মানসিক নৈকট্য অনুভব করেছিলাম। ধীরে ধীরে এই রাতে কথা বলার অভ্যাসটা আমাদের মধ্যে তৈরি হলো। যখনই ইমতিয়াজ বাইরে থাকত আমরা দুজন একসাথে বারান্দায় বসে গল্প করতাম। মাঝে মধ্যে ও আমার হাত ধরে গল্প বলতো, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম। তার হাতের স্পর্শটা আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগাত, আর ওর চোখে আমার জন্য যে গভীর মনোযোগ দেখতাম তা আমার একাকী মনটাকে যেন কিছুটা হলেও পূর্ণতা দিত। একদিন বৃষ্টি পড়ছিল খুব, বাইরে অন্ধকার আর ঘরের ভেতরে মৃদু আলোর লণ্ঠন। ইমতিয়াজ তখনও ফেরেনি। অমিত সেদিন সকালে একটু অসুস্থ ছিল, জ্বর জ্বর ভাব। আমি ওর কপালে হাত দিয়ে জ্বর দেখছিলাম আর ওষুধ খাইয়ে দিচ্ছিলাম। আমার হাত ওর কপালে ছিল, ও আমার দিকে নিষ্পলক তাকিয়েছিল। সেই চাহনিতে আমি শুধু ভাইপো ভাবির সম্পর্ক দেখিনি, দেখেছিলাম এক গভীর আকর্ষণ যা আমার মধ্যেও কেমন যেন একটা অনুভূতি জাগিয়ে তুলছিল। ও সেদিন আমার হাতটা সরিয়ে দেয়নি, বরং আলতো করে আমার হাতটা নিজের হাতের ওপর রেখেছিল। সেই মুহূর্তে আমি যেন ভুলে গিয়েছিলাম আমাদের সম্পর্কের সীমারেখা। ওর চোখের ভাষা, ওর হাতের নরম স্পর্শ আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। আমি নিজেকে খুব অপরাধী মনে করছিলাম, কিন্তু সেই অনুভূতির গভীরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। এভাবে দিনের পর দিন আমাদের সম্পর্কটা যেন আরও জটিল হতে শুরু করলো। আমরা দুজনেই বুঝতে পারছিলাম যেদিকে আমাদের সম্পর্কটা এগোচ্ছে তা ঠিক নয়, কিন্তু কোনো অদৃশ্য বাঁধন যেন আমাদের আটকে রেখেছিল। ওর ছোট ছোট আবদার, যেমন ভাবি তুমি আজ এই রঙের শাড়ি পরবে, বা তোমার রান্না করা এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আজ একটু বানাবে, এই ধরনের কথাগুলো যেন আমার মনে এক ধরনের অধিকার বোধের জন্ম দিচ্ছিল। ও যখন আমার পাশে এসে বসত, আমার কাঁধে হাত রাখত, তখন আমার শরীরের ভেতরটা কেমন যেন অসাড় হয়ে যেত। একটা অদ্ভুত উত্তেজনা যা আমি নিজেও বুঝতে পারতাম না আমার সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ত। আমি জানি সমাজের চোখে এটা চরম অন্যায়, কিন্তু আমার মন তখন কোনো যুক্তি মানতে চাইত না। ইমতিয়াজের অবর্তমানে ওর পাশে থাকাটা আমার জন্য যেন এক প্রকার আসক্তিতে পরিণত হয়েছিল। একদিন রাতে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, অনেক লোকজন ছিল। সারাদিনের থকলে আমি খুবই ক্লান্ত ছিলাম। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন আমি ঘরে একা বসে চুল আঁচড়াচ্ছিলাম। হঠাৎ অমিত এলো, দেখলো আমি খুব মনমরা হয়ে বসে আছি। ও আমার পাশে এসে বসলো, জিজ্ঞেস করলো, ভাবি কি হয়েছে? আমি বললাম, কিছু না রে, শরীরটা ভালো লাগছে না। ও তখন আমার হাত থেকে চিরুনিটা নিয়ে আলতো করে আমার চুল আঁচড়ে দিতে লাগলো। ওর স্পর্শটা আমার মনে এক বিদ্যুৎ প্রবাহ বইয়ে দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে সেই অনুভূতিটা উপভোগ করছিলাম। ও যখন ঝুঁকে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভাবি তুমি হাসলে আমাকে খুব ভালো লাগে, তখন আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই রাতে আমাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয়নি, কিন্তু মানসিক যে নৈকট্য তৈরি হয়েছিল তা হয়তো কোনো শরীরী সম্পর্কের চেয়েও গভীর ছিল। আমি অনুভব করছিলাম আমি এক নিষিদ্ধ খেলায় মেতে উঠছি, যার শেষটা কি হবে তা আমি জানতাম না। আমাদের এই লুকানো সম্পর্কটা নিয়ে আমি দিনরাত ভাবতাম, ভয় পেতাম যদি কেউ জেনে যায়, সমাজের চোখে আমি কতটা ছোট হয়ে যাব, আমার স্বামী, ছেলেমেয়েরা সবাই আমাকে কি বলবে। এই ভয়টা আমাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াত, কিন্তু একই সাথে অমিতের সঙ্গ, ওর মনোযোগ আমাকে এক অদৃশ্য বাঁধনে বেঁধে রেখেছিল। ইমতিয়াজ যখন বাড়ি আসত তখন আমি খুব সতর্ক হয়ে যেতাম, অমিতও নিজেকে গুটিয়ে নিত, কিন্তু আমাদের চোখে চোখ পড়লেই সেই লুকানো ভাষা, সেই গোপন টানটা স্পষ্ট হয়ে উঠত। একদিন ইমতিয়াজ বেশ কিছুদিন পর বাড়ি এলো। সেদিন রাতের খাবার পর আমি আর ইমতিয়াজ বারান্দায় বসে গল্প করছিলাম। হঠাৎ ইমতিয়াজ আমাকে জিজ্ঞেস করল, জানিস আনিকা, আমার কেমন যেন মনে হচ্ছে অমিত আজকাল কেমন অন্যরকম হয়ে গেছে,
আমার সাথে খুব একটা কথা বলতে চায় না, সব সময় যেন কি লুকাতে চায়। তোর সাথে কি ওর কোনো কিছু নিয়ে মন কষাকষি হয়েছে? ইমতিয়াজের এই প্রশ্নটা শুনে আমার বুকটা ধুকপুক করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না তো, কি বলছো? ও তো আজকাল কলেজে ভর্তি হয়েছে, হয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আর তুমি তো জানো ও একটু লাজুক স্বভাবের। আমার কথা শুনে ইমতিয়াজ আর কিছু বলল না, কিন্তু আমার মনের ভেতরটা যেন এক নিমিষেই হিম হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার এই গোপন খেলাটা হয়তো আর গোপন থাকবে না। এই সম্পর্কটা যত গভীর হচ্ছে ততই যেন বিপদ ঘনিয়ে আসছে। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। আমার মনের মধ্যে একটাই চিন্তা ঘুরছিল, এই সম্পর্কটা আমি আর চালিয়ে যেতে পারবো না। এই দেওয়াল যা আমি তৈরি করেছি তা আমাকেই ভেঙে ফেলতে হবে। পরদিন সকালে অমিত যখন আমার জন্য চা নিয়ে এলো, আমি ওর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। বললাম, অমিত, তোর সাথে আমার কিছু